আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। আজ একটা পোস্ট করেছিলাম যে আওয়ামী লীগের ফিরে আসা আগে যে সমস্ত সংস্থা সমস্ত কাজগুলো হয়ে থাকে সেই সমস্ত কাজগুলো আপাতত ধীরে 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 শুরু হচ্ছে। এতদিন শেখ হাসিনা কি করতেন? তিনি করতেন ইমেলে, আগে আগে প্রথম প্রথম তো শুধু নিজের দলের মধ্যে কথাবার্তা বলতেন, তারপর তিনি আস্তে আস্তে ইমেলে সমস্ত সবাইকে জবাব দিতেন, প্রশ্নের জবাব দিতেন বিভিন্ন মিডিয়ার। তারপর তাকে যখন বলা হলো আপনি করতে পারেন, তিনি বললেন না আমি এখন করবো না, দেশের মানুষের সঙ্গে গিয়ে সরাসরি কথা বলবো। খুব ভালো কথা। তারপরেতে এখন দিল্লিতে প্রথম একটা আওয়ামী লীগের সাংবাদিক বৈঠক হলো। এবার আপনারা বলুন এটা কিসের নিদর্শন? এই যে ধীরে ধীরে খোলস ছেড়ে বেরোনো, তার একটা অর্থ আছে তো। এই অর্থ, সাংবাদিক সম্মেলনটা বড় কথা নয়, সাংবাদিক সম্মেলনে কে কি বললো না বললো সেটা বড় কথা না, কি উপস্থিত রইলো না রইলো, কিন্তু কাগজে এটা বেরিয়েছে এবং ভারতের সদর্থক ভূমিকায়, ভারতের যদি অনুমতি না থাকতো তাহলে প্রেস ক্লাব অফ ইন্ডিয়ার মতো জায়গায় এই সংবাদ সম্মেলন হতো? কারা করেছে না করেছে সেই প্রসঙ্গে আমি এখন যাচ্ছি না। প্রসঙ্গ যেটা সেটা হচ্ছে সাংবাদিক সম্মেলন। এটা বড় মজার। কে বললো না বললো, 2 নম্বর বললো, কে 1 নম্বর বললো, ও বিচার করতে যাবেন না। সাংবাদিক সম্মেলনটা কাগজে বেরিয়েছে এবং সমস্ত মিডিয়ায়, ভারতবর্ষের বাইরের যে সমস্ত মিডিয়া, যারা এই যে 200-250 লোক যারা বসে রয়েছেন, রাজনাথ সিং আমায় বলেছিলেন যে তুমি যদি ওখানে গিয়ে করো তাহলে পরে 200-250 লোক যারা লাইন দিয়ে বসে আছে বা সরকারের কাছে এ করে কি বলে লাইন দিয়ে সরকার কি উত্তর দেবে, সুতরাং কোনো পলিটিক্যাল প্রশ্ন তুমি করবে না। আমি করিনি, মানে করলেও আমি সেটা বাইরে আনিনি। তো এই যে এখন শুরুটা হলো, এইবার দেখবেন 2-1 মাসের মধ্যে, খুব শিগগিরই, 2-1 মাস তো বেশি বললাম, খুব শিগগিরই হয়তো শেখ হাসিনা নিজে সাংবাদিক বৈঠক করবেন। এটা হবে। তার আগে আপনাদের একটা ব্রেকিং নিউজ দিয়ে দিই, সেটা হচ্ছে আজকে সকালবেলা 8টা থেকে 8:30 পর্যন্ত একটা ব্রেকফাস্টের অনুষ্ঠান হয়েছে। ব্রেকফাস্ট এমন কিছু নয় তো, সে তো আপনারা সবাই জানেন, কিন্তু ব্রেকফাস্ট কার কার সঙ্গে হয়েছে জানেন? ব্রেকফাস্ট হয়েছে সাবির হোসেন চৌধুরীর বাড়িতে গিয়েছিলেন আপনাদের ব্রেন স্টেনসন, যিনি হচ্ছেন মার্কিন নবনিযুক্ত রাষ্ট্রদূত। তার সঙ্গে খুব ভালো সম্পর্ক। তার বাড়িতে রাষ্ট্রদূত যাচ্ছেন সস্ত্রীক ব্রেকফাস্ট করতে, সেটাও কতটা বড় খবর। মানে পজিটিভ ব্যাপারগুলো ধীরে 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 কিরকম এগোচ্ছে দেখুন। ইউনূসের শামুকের মধ্যে ঢুকে যাওয়া, ইউনূস যে এত বক বক করতে এবং টাকা দিয়ে লোককে ইন্টারভিউ দিত, সেই ইউনূসকে এখন টাকা দিলেও ইউনূস কথা বলছে না। আল জাজিরার মতো সংবাদপত্র, তারপর ন্যাশনাল হেরাল্ড, তারপরে আরো যে সমস্ত বিদেশি সংবাদ মাধ্যম, রয়টার্স সব লাইন দিয়ে বসে আছে, তাদেরকে উনি একদম মুখ খুলছেন না। কতটা চাপের মুখে রয়েছে ডক্টর ইউনূস। তো আগে সাংবাদিক বৈঠকটা দেখি, তারপরে ওই আলোচনায় যাব। 17 মাস পর হাসিনার আওয়ামী লীগের প্রথম সাংবাদিক বৈঠক ভারতে, ইউনূসকে তো বার্তা বাংলাদেশের নির্বাচন নিয়েও। আমি খবরটা পড়ছি। গণবিক্ষোভের জেরে বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার 17 মাস পর প্রথমবার ভারতে বসে সাংবাদিক বৈঠক করলেন তার দল আওয়ামী লীগের নেতারা। দাবি, মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন বাংলাদেশ অন্তর্বর্তী সরকার সুষ্ঠুভাবে নির্বাচন আয়োজন করতে অক্ষম, সেই কারণে আওয়ামী লীগকে নির্বাচনে লড়তে দেওয়া হচ্ছে না। হাসিনা দলের জনপ্রিয়তাকে আওয়ামী লীগ
ভয় পাচ্ছে। শনিবার আওয়ামী লীগের নেতা মাহমুদ হাসান চৌধুরী এবং মতিউল হাসান চৌধুরী নয়াদিল্লি থেকে সাংবাদিকের মুখোমুখি হন। প্রাক্তন বিদেশমন্ত্রী মাহমুদ বলেন, আমরা নির্বাচনে অংশগ্রহণ করতেই চাই। আমরা সব নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় এসেছি। আমাদের জনগণের ক্ষমতায় বিশ্বাস করি, কিন্তু এই প্রশাসন থাকলে আওয়ামী লীগ কখনোই ভালো কাজ করার সুযোগ পাবে না। বাংলাদেশে বর্তমানে সংখ্যালঘুদের অবস্থান নিয়ে একাধিকবার উদ্বেগ প্রকাশ করেছে ভারত সরকার। আওয়ামী লীগের বৈঠকে সেই প্রসঙ্গ উঠে এসেছে। ময়মনসিংহের দীপু চন্দ্র দাসের নৃশংস হত্যাকাণ্ডের কথাও মাহমুদের কথা গলায় পাওয়া গেছে। অন্তর্বর্তী সরকার বাংলাদেশের সংখ্যালঘুদের সুরক্ষা দিতে ব্যর্থ বলে তিনি অভিযোগ করেছেন। এমনকি তিনি দাবি করেন, আওয়ামী লীগের কর্মীদের হত্যার অভিযোগে সমস্ত নিজের দলের কর্মীকেই অপরাধী প্রমাণ করে আদালতে তোলা হচ্ছে। আওয়ামী লীগকে মারছে এই অভিযোগ করে আদালতে ঢুকিয়ে দেওয়া হচ্ছে। 2024 সালের জুলাই আন্দোলনে প্রায় 1400 জন নিহত হয়েছেন বলে দাবি করেছেন রাষ্ট্রপুঞ্জের মানবাধিকার কমিশন, ইউনাইটেড নেশন হাই কমিশন ফর হিউম্যান রাইটস এর একটি রিপোর্ট। ওই রিপোর্টের তথ্যের সমালোচনা করেন মাহমুদ এবং মহিবুল। দাবি, রাষ্ট্রপুঞ্জের মানবাধিকার বিভাগের প্রধান ভলকার টার্কের সঙ্গে তাদের কথা বলেছিলেন, তারপরও তাদের বক্তব্য ওই রিপোর্টের মধ্যে রাখা হয়নি। প্রসঙ্গত 2024 সালে 5ই আগস্ট প্রধানমন্ত্রী পদে ইস্তফা না দিয়ে ঢাকা ছেড়ে দিয়ে এসেছিলেন শেখ হাসিনা, সেই থেকেই ভারতীয় অজ্ঞাতবাসে রয়েছেন। আগামী 12ই ফেব্রুয়ারি বাংলাদেশ সাধারণ নির্বাচন, কিন্তু ইউনূস ক্ষমতায় আসার পর বাংলাদেশে আওয়ামী লীগকে নিষিদ্ধ করে দেওয়া হয়েছে। নির্বাচনে কোন রকম অংশগ্রহণ করতে দেওয়া হচ্ছে না। এটা দুর্ভাগ্যজনক এবং আমরা এর প্রতিকার চাই আন্তর্জাতিক দুনিয়ার কাছে। এইটা হলো গিয়ে এর কথা, আওয়ামী লীগের কথা। এই যে আওয়ামী লীগ যেটা বলছে, এই যে সাংবাদিক বৈঠকে যেটা বলা হলো, সেটা কি এই দলীয় কথা? এটা হচ্ছে শেখ হাসিনার কথা। শেখ হাসিনা মুখটা হাসান মাহমুদের বা আরেকজন যিনি আছেন তার, কিন্তু কথাটা কিন্তু শেখ হাসিনার। তার অনুমতি ছাড়া এবং ভারতের অনুমতি ছাড়া এই সাংবাদিক সম্মেলন তো হতে পারে না ভাই। সুতরাং ধীরে ধীরে গাড়ি যে এগোচ্ছে তার প্রমাণ হচ্ছে এইটা। এইবারে আমি 1:30টার সময় যে ভিডিও, সন্ধ্যাবেলা যে ভিডিওটা করব, সেখানে ব্যাখ্যা করব যে হঠাৎ এই পাল্টি খাওয়া কেন আমেরিকার। পাল্টি তো খাওয়ার কারণ থাকবে, এত বিলিয়ন ডলার বিনিয়োগ করেছে, তার ডলারটা কতটা কি হলো না হলো। দ্বিতীয় কথা হচ্ছে 400 মিলিয়ন ডলার এই মার্কিন যুক্তরাষ্ট্র নির্বাচনে ট্রাম্পকে হারানোর জন্য আমাদের ইউনুস দিয়েছিলেন, তা সত্ত্বেও ট্রাম্প তাকে বরদাস্ত করেছেন। হঠাৎ কেন ট্রাম্পের এই ভুল বদল, সেটা আমি সন্ধ্যের ভিডিওতে বিস্তারিত ব্যাখ্যা করব। এখন বলি যে এই যে মার্কিন যুক্তরাষ্ট্রের হঠাৎ পা তুলে নেওয়া, ঢাকাকে মার্কিন যুক্তরাষ্ট্রকে বরাবরই বলা হয়েছিল যতক্ষণ না পর্যন্ত বাংলাদেশ থেকে পা তুলে নেবেন, আমি শুরু থেকে বলে যাচ্ছি, ততক্ষণ পর্যন্ত ভারত সদর্থক কোনো ব্যবস্থা নেবে না, কোনো ট্রেড ডিল হবে না। সব যদি ঠিকও হয়ে যায় তাহলে 12 থেকে 15% মধ্যেই ট্যারিফ থাকবে, তার বেশি বড় ট্যারিফ হবে না, মিলিয়ে নেবেন আপনারা। এখন বৈশ্বিক পরিস্থিতিতে এখন ভারতবর্ষকে আমেরিকার পাশে চাই। ফলে আস্তে আস্তে ভারতও করছে কি, আওয়ামী লীগকে ধীরে 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 ছাড়তে শুরু করেছে। এটা হচ্ছে তার একটা তৃতীয় ধাপ। প্রথম ধাপে উনি দলের নেতাদের সঙ্গে কথা বলতেন, দ্বিতীয় ধাপে উনি লিখিত প্রশ্নের জবাব দিতে শুরু করলেন, তৃতীয় ধাপে উনি
সাংবাদিক বৈঠক করতে শুরু করলেন এবং চতুর্থ ধাপে উনি স্বয়ং সাংবাদিক সম্মেলন করতে আসবেন, অথবা উনি দেখবেন কোনো একটা ন্যাশনাল টেলিভিশনে, একটা কি দুটো কি তিনটে ন্যাশনাল টেলিভিশনে উনি সরাসরি বক্তৃতা দিচ্ছেন এবং সেটা সম্প্রচার হবে সর্বত্র। তার মানে সময় যে এগিয়ে আসছে সেটা বুঝতে পারছেন। আপনারা মাঝে মাঝে হতাশ হয়ে যান, হতাশ একদম হবেন না। 2025-এ, এই 2026-এ অনেক কিছু ঘটবে, অনেক রকম নাটক ঘটবে। আপনারা শুধু অপেক্ষা করুন, দেখতে থাকুন। আমি একসময় বলেছিলাম না, এখন গ্যালারিতে বসে খেলা দেখার সময়, গ্যালারিতে বসে খেলা দেখুন। এই যে ওই চুকিতকিতের মতো নির্বাচন নিয়ে খেলা, তারেকের প্রধানমন্ত্রী বলে তো সাজ নিয়ে ঘুরে বেড়ানো, সব চুপচাপ দেখতে থাকুন। पिक्चर अभी बाकी है मेरे दोस्त, पिक्चर बहुत बाकी है, जिंदगी बहुत लंबा है। সবাই সন্ধ্যের ভিডিওর জন্য অপেক্ষা করবেন। নমস্কার, আমি তরুণ ঘোষ। সাবজেক্ট পাল্টে যাওয়ায় খবরও পাল্টে গেছে। এখন যে খবরটা আপনাদের দেব সেটা হচ্ছে, এই খবরটা অনেকদিন ধরেই আমার কানে আসছে, কিন্তু কনফার্মেশন পাচ্ছিলাম না। আপনাদের মনে আছে, আমি যখন দিল্লিতে গিয়েছিলাম তখন রাজনাথ সিং আমায় একটা কথা বলেছিলেন যে আমি যদি তোমায় অ্যালাউ করি, তাহলে যে 200-র বেশি সাংবাদিক, দেশি বিদেশি সাংবাদিক, তারা যে ওয়েট করছেন, তো তাদেরকে আমি কি জবাব দেবো, এই প্রশ্নটা তিনি আমায় করেছিলেন। ভেতরে ভেতরে অভিমান হয়েছিল যে আমি ঘরের লোক, আপনার বন্ধু লোক, আপনি আমায় অ্যালাউ করলেন না। তো তারপর যাই হোক, যে করে হোক, দেখা তো হয়েছে। কিছুক্ষণ আগে, আধ ঘন্টা আগে, তার দপ্তর থেকে আমাকে একটা ফোন এসেছিল। সম্ভবত 23 তারিখ শেখ হাসিনা সাংবাদিক সম্মেলন করবেন প্রকাশ্যে, কিন্তু সেটা ভার্চুয়াল। প্রেস ক্লাব অফ ইন্ডিয়া দিল্লিতে, সেইখানে বড় স্ক্রিন কাটিয়ে তিনি সমস্ত সাংবাদিকদের প্রশ্নের উত্তর দেবেন এবং তিনি তার বক্তব্য রাখবেন। এই খবরটি আমার কাছে যখন এসে পৌঁছায়, তখন আমি ঠিক করি যে আগের খবরটি ড্রপ করে এই খবরটা আপনাদের কাছে পৌঁছে দেওয়াটা অনেক বেশি জরুরি। কারণ দেশের মধ্যে যে সমস্ত ঘটনাগুলো ঘটছে, সে সম্পর্কে তার প্রতিক্রিয়া, এই যে বিশ্ব থেকে 228 জন তালিকাভুক্ত করা হয়েছে, এখন নিজেদের তালিকাভুক্তি করেছে 228 জন। আমি বলেছিলাম 200-র বেশি, উনি বলেছেন। তো এই 228 জন নানান রকম প্রশ্ন করবেন। সময়টা কিন্তু এখনো ঠিক হয়নি। ডেট 23 তারিখ, মানে একটা মোটামুটি ঠিক হয়েছে, সময়টা দুপুরের দিকেই হবে, কিন্তু সঠিক সময় এখনো ঠিক হয়নি। অনেকগুলো ব্যাপারের সঙ্গে জড়িত আছে। একটা সাংবাদিক সম্মেলন করতে গেলে তার অনেকগুলো পেরিফেরিয়া আছে, সেগুলো ঢেকে নিয়ে করতে হয়, মানে ঢুকিয়ে নিয়ে করতে হয়। তো এর পারমিশন, ওর পারমিশন, তারপরে সমস্ত বিদেশি সাংবাদিক আছে। ইতিমধ্যে হয়েছে কি, দেশ বিদেশ থেকে আওয়ামী লীগের সৎ নেতা মন্ত্রীদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডেকে পাঠিয়েছেন। তারা সব বিদেশ থেকে আসছেন, দেশ থেকে আসছেন, এসে উপস্থিত হচ্ছেন। কালকের মধ্যে অথবা পরশুর মধ্যে তারা সবাই উপস্থিত হয়ে যাবেন। এখন আমাকে বলা হয়েছে যে যেহেতু আপনি প্রথম এসে অ্যাপ্রোচ করেছিলেন, তাই প্রতিরক্ষা মন্ত্রী বলেছেন আপনি যদি পারেন তাহলে আপনি ওই দিনকে আসবেন। কিন্তু 23 তারিখ, আজকে হচ্ছে 19, কালকে 20। আমাকে পৌঁছতে গেলে আমাকে 23 তারিখ সকালেই রওনা হতে হবে। কিন্তু আমার এখানে যা কাজ আছে
সেই সমস্ত কাজকর্ম সেরে আমার 23 তারিখে ওখানে উপস্থিত হওয়াটা একরকম মুশকিলের ওপরে মুশকিল। মানে কোনো মতেই আমি সেখানে পৌঁছাতে পারবো না। আমি হিসেব টিসেব যা করে দেখলাম, তা ভালো আগে তো খবরটা দিয়ে দিন, আমার দিয়ে দিই। আগে তো আমার পৌঁছানোটা বেশি দরকার নেই, খবরটা আগে দরকার। খবরটা করার জন্য আমি আগে প্রেফারেন্সটা খবরটা দিয়ে দিলাম। তো এখন আপনাদের দীর্ঘদিনের একটা দাবি ছিল প্রধানমন্ত্রী প্রকাশ্যে আসছেন না কেন, প্রকাশ্যে আসছেন না কেন। আমিও ধীরে, আপনারা বলেছিলাম যে ধীরে ধীরে খোলস মুক্ত হচ্ছে আওয়ামী লীগ। এখন আওয়ামী লীগের নেতারা প্রেস কনফারেন্স করছেন। এরপর খুব শিগগিরই শেখ হাসিনা হয়তো ভার্চুয়ালি নইলে একদম টিভির সামনে বসে তিনি ভাষণ দেবেন। মনে নিশ্চয় থাকতে পারে 2 দিন আগের খবর, 2-3 দিন আগের খবর। এই যে সাংবাদিক সম্মেলন যেটা করা হয়েছিল, নিজম মজুমদার রাজের সাংবাদিক সম্মেলনটা করেছিলেন, সেখানে তারপর আপনার বিদেশ মন্ত্রী যে যিনি ছিলেন, নামটা আমার মনে থাকে না, তো যাই হোক, সেটা নাকি ফেসবুকে দেওয়া হয়নি। এই নিয়ে নাকি নানান চাপানুতোর সমস্ত কিছু দলের মধ্যে চলছে। আর কলকাতার যে নেতারা রয়েছে নিজেদের মধ্যে খেয়েই একে অপরকে গালাগালি, ও অন্যকে গালাগালি, এই সমস্ত করেই বেড়াচ্ছেন। তারা নিজেরা শেষ হয়েছেন, দলটাকেও শেষ করার জন্য তারা উঠে পড়ে লেগেছেন। তো তিনি এখন সমস্ত খবর রাখেন। প্রধানমন্ত্রী ঠিক করেছেন তিনি একদম সৎ, যেমন গতবার একবার যাওয়ার সময় উনি আরাফতকে নিয়ে গেছিলেন, বিদেশ যাওয়ার সময় আরাফতকে নিয়ে গেছিলেন, কোথাও একটা গেছিলেন যেন মনে হয়, আমি খবরটা করেছিলাম। সেখানে আমাদের মন্ত্রী আরাফত গেছিলেন তার সঙ্গে, বা আরাফতের সঙ্গে করে একটা কানেকশন ছিল, আমার মনে পড়ছে না, আমি তাড়াহুড়ো করে বসেছি। তো যখন এই খবরটি যখন ওনার দপ্তর থেকে জানানো হয় যে আপনি পারলে 23 তারিখে আপনি সকালবেলা চলে আসুন, আপনার জন্য উনি একটি সিট বুক করে রেখে দিয়েছেন। তা আমি হ্যাঁ না কিছুই বলিনি, কারণ আমার বাবার সময় ছিল না। আজ 19 তারিখ, তারপরে কি আছে না আছে আমায় দেখতে হবে, দেখে নিয়ে আমার তো বললেই তো আমি চলে যেতে পারবো না। এখানে দিল্লি যাওয়া মানে আমার ওখানে 1-2 দিন থাকতে হবে, তারপরে তো আমার ওখান থেকে ফিরে আসতে হবে, অনেক ঝামেলা আছে। তারপর টিকিটের ঝামেলা, এখন আমার টিকিটের অ্যাভেলেবিলিটি একটুখানি কম আছে। তো এই সমস্ত মিলিয়ে আমার যাওয়া হয়তো অনিশ্চিত আছে, কিন্তু খবরটা আমি পেয়ে যাব। খবর আপনাদের খবর দিয়ে দরকার, খবর আমি আপনাদের দিয়ে দেবো। এদিকে দেশের মধ্যে কি হয়েছে, দেশের মধ্যে আমি বলছিলাম না, দেশের নির্বাচন হওয়া খুব মুশকিল, হবে না। একটা আমি কপি করেছিলাম, যাও শেখ হাসিনার ব্যাপারে আবার ফিরে আসছে একটু পরে, এটা না বললে আবার ওটা হবে না। তো আমি একটা খবর করেছিলাম, সেখানে বলেছিলাম যে জামাত বলেছে যে তারেক রহমান প্রধানমন্ত্রী না হয় যে নিরাপত্তা বেষ্টনী পাচ্ছেন, তিনি যে প্রোটোকল পাচ্ছেন, আমরা কেন পাবো না? কারণ 95% কাজ তো আমরা করেছি, 5% কাজ তো এই বিএনপি করেছে। তাহলে তারেক রহমান যদি এই প্রোটোকল পায়, তাহলে আমরা পাবো না কেন? সেই নিয়ে গতকালকে জামাতের একটা প্রতিনিধি দল তারা গিয়ে ডক্টর ইউনূসের উপরে চড়াও হয়ে তারা বলে আগামী 7টা কার্যকরী দিনের মধ্যে যদি তাদের নেতার প্রোটোকলের ব্যবস্থা সরকার না করে, তাহলে কোনোভাবেই তারা এই নির্বাচন হতে দেবে না। খেলা বলছে এবার আমি যেটা বলেছিলাম, যে কোনো কারণে হোক একটা নির্বাচনে একটা ব্যাঘাত ঘটবে, একটা ইস্যু খোঁজা হবে। এখন জামাত জানে যে আমি যাই করি না কেন, যদি এই ফাঁকা মাঠে বিএনপি আর তিনি খেলেন জামাতের আমির, তাহলে তিনি মানে জামাতের আমির 10 গোল খেয়ে যাবেন।
কারণ ভোটের শতাংশ তাদের থেকে ভালো কেউ জানে না। এই অবস্থায় এখন ইউনূস পড়েছেন প্যাচে। ইউনূস কি করবেন? এখন কত লোককে কত গার্ড দেবেন? এখন জামাতের আমিরকে গার্ড দিলি, আবার সঙ্গে সঙ্গে যে দ্বিতীয় যে আমির রয়েছে সে এসে বলবে আমি ছোট কি আছে, আমাকেও দিতে হবে। এইভাবে সংখ্যা বাড়তে থাকবে। এটা ইউনূসের পক্ষে একটা ভীষণ জ্বালার ব্যাপার। এই নিয়ে একটা ব্যাপার চলছে, মানে গন্ডগোল চলছে। এদিকে খলিলুর রহমান আজকে আবার চীনের সঙ্গে, তিনি চীনের রাষ্ট্রদূতের সঙ্গে কথা বলেছেন। সেটা হচ্ছে তিস্তা ব্যারেজকে উন্নয়ন করা নিয়ে। মানে যেটা আমেরিকা বারণ করেছিল সেই দিকে আবার যাচ্ছে, আমেরিকাকে আর উপেক্ষা করছে। এবার ইচ্ছে করে ইউনূস যেমন পায়ে পা দিয়ে ভারতের সঙ্গে ঝগড়া করেছিল, এবার আমেরিকার সঙ্গে ঝগড়া করতে চাইছে যে তুই তো হয়তো স্থান দিবি না, আমায় জায়গা দিবি না, আমায় ত্যায্য করেছিস, আমিও তোকে ত্যায্য করলাম, তোর কোনো কথা শুনবো না। তা এখন আমি মরবো, তারপরে তো আমি শেষ দেখে মরবো, এরকম করে দেশটাকে আমি একদম ধ্বংস করে দিয়ে যাব। তো চায়নাকে আবার ডাকার জন্য খলিলুর রহমানকে পাঠানো হয়েছিল। খলিলুর রহমান আজ সকালবেলা গেছিলেন, 8টা থেকে 8টা 35 অব্দি খলিলুর রহমানের সঙ্গে চায়না রাষ্ট্রদূতের সঙ্গে একটা মিটিং হয়েছে। আর এর মধ্যে 14ই জানুয়ারি রাতে গুলশান এলাকায় যখন তারেক রহমান ফিরছিলেন, সেই সময় সমস্ত মানে নিরাপত্তার বেষ্টনী ভেঙে একটা মোটরসাইকেলটা ভেতরে ঢুকে যায়। ভেতরে ঢুকে একটা ওই গাড়ির পাশ দিয়ে যাওয়ার সময় একটা খাম সেটে দিয়ে চলে যায়। এই খামের মধ্যে কি আছে সেটা নিয়ে এখন তারপরে বলেন যে আমাকে খামটা দিন। খামটা নিয়ে তারেক খুলেছে, তার মধ্যে কি লেখা আছে সেটা নিয়ে কিন্তু কৌতূহলের শেষ নেই। অনেকে বলছে, দুর্মুখেরা বলছে, আমি বলছি না, দুর্মুখেরা বলছে সেখানে নাকি সাবধান লেখা আছে। এখন কে লিখলো লাল অক্ষরে সাবধান, কেন লিখলো, মানে কোন উদ্দেশ্যে লিখলো, সেসব কিন্তু কিছু লেখা নেই। দুর্মুখেরা বলছে, আমি বলিনি, তারা বলছে। এই অস্থির পরিস্থিতির মধ্যে এই সরকার এখন শেখ হাসিনা সামনে এলে তারা কি করে আমি সেটা দেখব। শেখ হাসিনা একদিন আসেননি সামনে, তিনি ভার্চুয়ালি দেশের নেতাদের সঙ্গে কথা বলেছেন, জেলা উপজেলার নেতাদের সঙ্গে কথা বলেছেন, তার দল একটা সাংবাদিক সম্মেলন করেছে, তাতেই এই মানে কাণ্ড। এবার তিনি সামনে আসছেন, সরাসরি দেশি বিদেশি সংবাদ প্রতিনিধিদের সরাসরি প্রশ্নের সরাসরি জবাব দেবেন। এইবার সরকার কি করে এইটা আমি দেখার জন্য বসে আছি। এবার আপনারাও দেখতে থাকুন, সেদিনকে পুরো বাংলাদেশ উত্তাল হয়ে যাবে এবং এটা আমি আগাম বলে দিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন। নমস্কার।